সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দৈনিক প্রিয় দাঁতমারা পেজে আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামের যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ক্যারিয়ার এবং উপজেলা ভাবনা। এই বিষয়ে আলাপ করার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ আবুল কালাম, এবং আমাদের সাথে একটু পরে সংযুক্ত হবেন হিয়াকুব মরণী কলেজের সহকারী অধ্যাপক জনাব ফিরোজ আহমেদ। স্যার, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি। স্যার, সংক্ষেপে যদি আপনার পরিচয়টা আপনি যদি একটু দিতেন। জি, ধন্যবাদ। আমি প্রথমে প্রিয় দাঁতমারা ফেসবুক পেজ থেকে আজকে ক্যারিয়ার এবং উপজেলা ভাবনা শীর্ষক এই লাইভ অনুষ্ঠানের বিশেষ করে আমি প্রথমেই বাগান বাজার এবং আমাদের দাঁতমারা ইউনিয়নের সকল অধিবাসীকে, নাগরিক বৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা আজকে আয়োজন করেছে এবং যারা শুনছেন প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আমার পরিচয়, আসলে আমি এই মুহূর্তে সিনিয়র সহকারী সচিব হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আছি। এর মধ্যে আমি আরেকটি কাজ করছি, সেটি হচ্ছে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামে একটি প্রতিষ্ঠান আছে, নিডা। এই দুইটি প্রতিষ্ঠানের সমন্বয়ে পাবলিক পলিসির উপরে মাস্টার্সে অধ্যয়নরত আছে। আগামী 2021 সালের নভেম্বর মাসে আমার কোর্সটি সম্পন্ন হবে। ধন্যবাদ। স্যার, আপনি তো আজকে একজন সচিব, আমরা সচিব হিসেবেই হয়তো আপনাকে পরিচয় দিচ্ছি, কিন্তু আমরা যতটুকু জানি আপনার বেড়ে ওঠা হচ্ছে এই দাঁতমারাতেই। যদি স্যার আপনার বেড়ে ওঠার গল্পটা বলতেন বা আপনি কোথা থেকে আসছেন, যদি আপনার জার্নিটা একটু বলতেন আমাদের। ধন্যবাদ। আসলে হ্যাঁ, আমার বেড়ে ওঠাটা আসলে দাঁতমারা না ভাই, আমাদের বেড়ে ওঠা বাগান বাজারে, ঠিক আছে, ইউনিয়নে বাগান বাজারে। তো বেড়ে ওঠা আসলে আমরা আরো কয়েকটি লাইভ সেশন করেছিলাম, গত অনুষ্ঠানেও ফিরোজ ভাই ছিলেন, ওখানে আমরা বলেছি আসলে আমাদের সময়ে যেভাবে আমরা বেড়ে উঠেছি সেই সময়টা অনেক প্রতিকূল একটি পরিবেশ ছিল। সেই প্রতিকূল পরিবেশে বের হয়ে আসছি। আমার শিক্ষা জীবন শুরু হয় রসুলপুর প্রাথমিক বিদ্যালয় থেকে। এটি 1981-82 সালের দিকে হবে। রসুলপুর স্কুল ছিল এখন যেখানে আছে, এখন যে সমতল জায়গায় আছে সেখানে ছিল না, তার পাশে আরেকটি পাহাড়ের উপরে শিরুর টিলার বলে, সেই টিলার উপরে ছিল এটি। এবং আমাদের বাড়ি থেকে যাওয়ার কোনো রাস্তাই ছিল না বলতে গেলে সেই সময়। তো সেই স্কুলে আসলে আমার শিক্ষা জীবন শুরু হয়। তো সেখানে খুব বেশি দিন মনে হয় পড়াশোনা করিনি, কয়েক মাস গিয়েছিলাম। পরবর্তীতে রাস্তাঘাট ছিল না বলে সেই স্কুল মোটামুটি বন্ধ করে দিলাম। তার পরবর্তীতে 2 বছর স্কুল যাওয়া হয়নি, যেটুকু আমার মনে পড়ে সেই ছোটবেলায়। তার পরবর্তী সময়ে আমাদের গ্রামেই থাকতেন আমাদের চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, যিনি মারা গিয়েছেন, পরলোকগত হয়েছেন, কবির হোসেন স্যার। স্যার এসে আমাকে স্কুলে ভর্তির বিষয়ে অনুপ্রেরণা উজ্জীবিত করলেন। তো সেটি 1983-84 সালের দিকে হবে। তো সেই সময় আসলে আমি চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, এবং সেখান থেকে বেশ ভালোভাবে কৃতিত্বের সাথেই প্রাথমিক শিক্ষা সমাপনী শেষ করি। তো 1988 সালে ক্লাস 5-এ ছিলাম যেটুকু মনে আছে, এবং ওখান থেকে প্রাইমারি স্কুল থেকে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং বৃত্তি পেয়েছিলাম। তা আমি যেটুকু শুনেছিলাম যে 1988 সালে স্কুল প্রতিষ্ঠার পর 1964 সালে স্কুল প্রতিষ্ঠার পর 1988 সালে এসেই প্রথম আমি ওই স্কুল থেকে বৃত্তি পেয়েছিলাম, এমনটা শুনেছিলাম। তার পরবর্তী সময় আমি চিকনছড়া হাই স্কুলে ভর্তি হই। চিকনছড়া হাই স্কুল, ওখানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। ক্লাস 9-এ এসে ভর্তি হলাম কুমিল্লাতে। কুমিল্লা থেকে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করি। তার পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হই, এবং বাংলা বিভাগে কৃতিত্বের সাথেই বলা যায় মোটামুটি অনার্সে প্রথম হয়েছিলাম, মাস্টার্সে দ্বিতীয় হয়েছিলাম কমপ্লিট করে, এবং অনার্সে প্রথম হওয়ার জন্য এটি গোল্ড মেডেল লাভ করেছিলাম। তার পরবর্তীতে আমি প্রথমে কিছুদিন
একটি স্কুলে শিক্ষকতা করেছিলাম ইউনিভার্সিটি থেকে বের হয়ে, সেটি হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় ঢাকার মিরপুরে। সেখানে 1 বছর শিক্ষকতার পর বিসিএস করে প্রথমে আমি সরকারি কলেজে জয়েন করেছিলাম। পোস্টিং ছিল রাঙ্গামাটি সরকারি কলেজ। রাঙ্গামাটি সরকারি কলেজে 2 বছর 8 মাস শিক্ষকতা করেছি। তার পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস প্রশাসনে আসলাম এবং 2008 সালের ডিসেম্বর মাস, এই মাসেই আমাদের 12 বছর পূর্ণ হলো। ডিসেম্বর মাসের 2 তারিখে জয়েন করেছিলাম। তো বিভিন্ন জায়গায় আসলে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় কাজ করেছি, যশোর, কুষ্টিয়া, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ডিসি অফিস, তার পরবর্তীতে আবার কক্সবাজার। স্যার সচিব হিসেবে আপনার কত বছর রানিং এই মুহূর্তে? না না, আমার পদবিটা হচ্ছে সিনিয়র সহকারী সচিব। আচ্ছা, সিনিয়র সহকারী সচিব। সিনিয়র সহকারী সচিব আসলে এটি যারা মাঠে কাজ করে ওরা সিনিয়র সহকারী কমিশনার, আর যারা সচিবালয়ে পোস্টিং থাকে তাদের সিনিয়র সহকারী সচিব, এভাবে থাকে আর কি পদটি। মাঠে থাকলে কমিশনার, আর সচিবালয়ে থাকলে, সচিবালয়ের অ্যাটাচমেন্টে থাকলে তখন সেক্ষেত্রে সচিব হিসাবে হয় আর কি। আমার প্রমোশন তো হয়েছিল 2012 সালে। 2012 সালে আমাদের প্রথম প্রমোশন হয়েছিল, 2012 সালের জুন মাসে সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রমোশন হয়েছিল। হ্যাঁ। তো তারপরে সিলেটে কাজ করেছি, বান্দরবানে কাজ করেছি, সর্বশেষ এখন জনপ্রশাসনে আছি, কিন্তু ডেপুটেশনে এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি। এটুকু আর কি মোটামুটি আমার। ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের ইয়াকুব বর্ণী কলেজ সম্মানিত প্রভাষক জনাব ফিরোজ আহমেদ। আমরা শুরুতেই আপনার পালা তো শেষ, আমরা একটু ফিরোজ স্যারের কাছে শুনতে চাইবো যে ওনার বেড়ে ওঠার গল্প, এবং দ্য মিন টাইম হচ্ছে উনি এই কলেজে অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছেন। আমরা একটু ওনার গল্পটা একটু শুনতে চাই। স্যার কেমন আছেন? ভালো আছে, ধন্যবাদ। শুরু করুন স্যার। জি, ধন্যবাদ জনাব সঞ্চালক জহির রাহিন সাহেব। ধন্যবাদ দাঁতমারা কর্তৃক আয়োজিত এই লাইভ সেশনে সম্মানিত দর্শক বৃন্দু যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি অভিনন্দন জানাবো এই ধরনের উদ্যোক্তাদের এবং উদ্যোগের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আজকে আমাদের এলাকার গর্ব। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একজন মানুষ, যার নীতি আচরণ সবকিছু আমার ব্যক্তিগত পছন্দের। তো জনাব কালাম ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, যার বাড়ি বাগানবাজার ইউনিয়নে, এবং বলতে গেলে আমার পার্শ্ববর্তী। সেজন্য আমরা দুইজনই গত দুর্জয় এবং কর্তৃক আয়োজিত সেশনে আমরা দুইজনে একসাথে ছিলাম, সেজন্য আজকে সেশনে দুজনেই একসাথে। সেজন্য আবারও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য বা সময় দেওয়ার জন্য। কালাম স্যার, আপনার কাছে একটা খুব স্পেসিফিক প্রশ্ন করি, যেহেতু আমরা আজকে কেরিয়ার নিয়ে কথা বলবো। বলতে গেলে জানুয়ারি থেকে তো কোভিডটা মোটামুটি ফোকাস হয় পৃথিবীতে। মার্চের সম্ভবত 8 তারিখ হতে প্রথম কেস বাংলাদেশে পাওয়া যায়, আর যখন থেকে লকডাউন শুরু হয় সম্ভবত মার্চের 25 তারিখ, আজকের দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ। এবং আমরা আজকে যে জায়গায় দাঁড়াই আছি সে জায়গা থেকে আমরা এইচএসসি যারা পরীক্ষা দিছে তাদেরকে হয়তো বা অটোমেটিক হচ্ছে পাস দেওয়া হয়েছে, তাদের সামনে তাদের বিশ্ববিদ্যালয়ের বড় পরীক্ষা আসতে যাচ্ছে, ভর্তি পরীক্ষা। এটা কিন্তু তার কেরিয়ারের একটা লাইফের বলা যায় সবচেয়ে টার্নিং পয়েন্ট। তো এই সময়টাতে আসলে আমাদের কেরিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, বা আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? জি, ধন্যবাদ। এখন আসলে ওই কেরিয়ারের যেটা বিষয়, সেটি কোনো কিছুর জন্য কোনো অজুহাত দিয়ে আসলে এটি থামিয়ে রাখার, বন্ধ রাখার কোনো আসলে সুযোগ নেই। বিশেষত আমাদের কোভিড-19 জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এডুকেশনাল অল ইনস্টিটিউটস, এগুলো বন্ধ আছে। এখন বন্ধ থাকলেও যারা উচ্চ মাধ্যমিক, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোভিডের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না এবং পরীক্ষা নেওয়া যাবে না, সেক্ষেত্রে সবাইকে জেএসসি এসএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাস করানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো সেই কারণে কিন্তু এবার বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হবে, এবার কিন্তু প্রতিযোগিতাটা অনেক বেশি হবে, অন্যান্য সময়ের তুলনায় বেশি হবে। কারণ হচ্ছে অন্যান্য সময় আমরা দেখেছি যে এসএসসির তুলনায় এসএসসিতে পাশের হার তুলনামূলক কম থাকে। তো এবার যেহেতু পড়াশোনা করা লাগেনি অনেকেরই, তো সরকার এটা সিদ্ধান্ত যেহেতু নিয়ে পাস করিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আবার পাশের হার থাকবে অনেক বেশি। পাশের হার যেহেতু বেশি থাকবে, যারাই পাস করবে তারাই চিন্তা করবে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। সরি। তো যেই কারণে
বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতাটা বেশি হবে। তো এখন কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে হবে। এখন কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরীক্ষা নেবে আমার সঠিক জানা নেই। যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেয়, বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চয়ই এসএসসি এবং এসএসসি এর মার্কের উপরে কিন্তু ভর্তি করাবে না, সেই ক্ষেত্রে তাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে। তো পরীক্ষায় অংশগ্রহণ করা লাগলে সেই ক্ষেত্রে বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া লাগতো, ঠিক এই বছরও একই রকম প্রস্তুতি নিতে হবে। কারণ হচ্ছে আমাদের কিন্তু কোভিডের জন্য কোনো কিছু কিন্তু ওইভাবে বন্ধ নেই। কিন্তু আমরা টিভিতে নিউজ দেখতে পাচ্ছি, আমাদের নিউজ পেপার বের হচ্ছে, আমাদের বিভিন্ন সাময়িকী বের হচ্ছে, বিশ্ববিদ্যালয় ভর্তির গাইড বের হচ্ছে, সবই কিন্তু হচ্ছে। তো কাজে কেউ যদি মনে করে যে আমি পড়াশোনা করব না কোভিডের অজুহাত দিয়ে, এটা কিন্তু হবে না। যেহেতু সব ধরনের অনুষঙ্গই পাওয়া যাচ্ছে, বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড যে বিষয়গুলো আছে প্রত্যেকটা পাওয়া যাচ্ছে। যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু পড়াশোনা কিন্তু করতে হবে। বিশেষ করে কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, আমি আগেও বলেছি এটা, কারেন্ট ওয়ার্ল্ড, এগুলো কিন্তু পড়তেই হবে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। নীলক্ষেত এবং নীলক্ষেতের সাথে যোগাযোগটা বেশি রাখতে হবে। বিভিন্ন মডেল টেস্টের বই নিতে হবে। মডেল টেস্ট নিয়ে নিজের মানে ইয়েটাকে, লেভেলটাকে যাচাই করতে হবে যে আমি কোন লেভেলে আছি, যে আমি ভর্তি পরীক্ষা দিলে 100-র মধ্যে কত পাবো, আমার অবস্থাটা কি হবে। তো সেই কারণে কিন্তু যারা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, তাদেরকে যথোপযুক্ত বাসায় বসেই তাদেরকে যথোপযুক্ত প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারও কিন্তু অনলাইনের মাধ্যমে, আমার যেটুকু জানা আছে, অনলাইনের মাধ্যমে কিন্তু ক্লাস করাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো শিক্ষা কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান থাকে যারা আসলে ছাত্রছাত্রীদেরকে ভর্তির বিষয়ে সহযোগিতা করতে পারে, তাদের সাথেও যোগাযোগ আমার মনে রাখতে পারে। রাখলে অন্তত নিজের লেভেলটাকে যাচাই করা তাদের জন্য সহজ হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা সহজ হবে আমি মনে করি। ধন্যবাদ। শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আপনি তো বললেন যে, আমরা তো শুনলাম যে প্রস্তুতির বিষয়টা। আমরা যদি আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার কেরিয়ার স্টার্ট হয় কিন্তু মণিপুর উচ্চ বিদ্যালয়। মণিপুরটা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু মানে বলতে গেলে একদম সবার মুখে মুখে একটা নাম, যে খুব বিখ্যাত একটা নাম। আপনি যদি স্যার মণিপুর উচ্চ বিদ্যালয়ের সাথে আজকে আমাদের দাঁতমারার যদি কোনো স্কুলের কম্পারিজন করেন একজন শিক্ষক হিসেবে, বেসিক কোন কোন জায়গায় আপনার কাছে কম্পারিজন আপনি সামনে আনবেন? না, এখন আসলে মণিপুর উচ্চ বিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, এটি আমার মনে হয় ছাত্র ছাত্রী এবং শিক্ষকের তুলনা করলে সংখ্যার দিক থেকে অন্তত আমার মনে হয় এটি প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান হবে। মণিপুর স্কুলের ছাত্রছাত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান হবে অথবা বেশি হবে, এবং শিক্ষক সংখ্যাও আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম হবে না। অনেক বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে যদি ছাত্র ছাত্রীর সংখ্যার দিক বিবেচনা করে আমার ধারণা এটি বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হবে, মণিপুর উচ্চ বিদ্যালয়। এখন এইটার সাথে আসলে আমাদের এলাকার কোন গ্রামের দাঁতমারা বা বাগানবাজারের কোন শিক্ষা প্রতিষ্ঠান আসলে তুলনা করা যাবে না ওইভাবে। আর যাবে না আসলে একটি প্রতিষ্ঠান। আমি আসলে যে জায়গাটাতেই কথা বলতে চাচ্ছি, সেই লাইনটা হচ্ছে যে, আপনি শিক্ষক হিসেবে কিন্তু আপনি একদম পাখি চোখে কিন্তু আপনার শিক্ষার্থীদেরকে দেখেন। আমি মণিপুর স্কুল বা আমাদের ফটিকছড়ির বা দাঁতমারার একটা স্কুল, শিক্ষার্থীর যে কম্পারিজন, তাদের আমি ওই জায়গাটাতে একটু কথা বলতে চাচ্ছিলাম। তাদের মেধার কম্পারিজন হইতে পারে, গার্জিয়ানদের সচেতনতার কম্পারিজন হইতে পারে। এখন শিক্ষার্থীর যে বিষয়টা, শিক্ষার্থীর আসলে মেধাবী হওয়াটা কিন্তু সবটা কিন্তু শিক্ষার্থীর উপর নির্ভর করে না। এটা নির্ভর করে গার্ডিয়ানের সচেতনতা এবং শিক্ষকদের দক্ষতার উপর নির্ভর করে। যদি শিক্ষক ওরকম দক্ষ শিক্ষক না হয়, তিনি যদি ভালো কিছু ছাত্রকে না দিতে পারেন, তাইলে কিন্তু ভালো ছাত্র তৈরি হবে না। আমি আজকে এখানে আসছি, এটি তো আমার কৃতিত্ব না, এটি হচ্ছে সম্পূর্ণ শিক্ষকের কৃতিত্ব। আমার একজন শিক্ষক মাহবুব স্যারের কথা আমি গত সেশনে বলেছিলাম, মাহবুব স্যারের কারণে কিন্তু আমি আজকে এখানে আসছি। তো কাজেই আসলে ছাত্র ছাত্রীর লেভেলের যে শিক্ষকের লেভেলটা যদি আমি মনে করি সঠিক থাকে, শিক্ষক যদি আন্তরিকতার সাথে ছাত্রদেরকে পাঠদান করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে লেভেলটা খুব খারাপ হবে এটা বলা যায় না। কারণ আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই দাঁতমারা, বাগানবাজার কিংবা পার্বত্য এলাকার ছেলেপেলে ছাত্রছাত্রী যারাই আপনি কুমিল্লাতে, চিটাগং, ঢাকাতে যেখানে পড়াশোনা করতে গেছে, প্রত্যেকে কিন্তু অনেক ভালো করছে। অনেক ভালো ছেলেপেলে কিন্তু আমাদের এলাকা থেকে বের হয়ে আসছে।
তো আমি মনে করি যে আমাদের এলাকার ছেলেপেলেরা কিন্তু অন্য অন্য এলাকার থেকে মানে এটি এটি কিন্তু একটি প্রাকৃতিক নিয়ম, একটু ভৌগোলিক নিয়ম এটি। আপনি উপকূলের মানুষ, পাহাড়ের মানুষ, যারা বিভিন্ন আপনার প্রতিকূলতার সাথে বড় হয়, ওরা কিন্তু মেধাবী হবে, এটাই স্বাভাবিক। তো কাজেই আমরা আসলে ওই সময় যখন পরিবেশে ছিলাম, আমাদের এলাকার ছেলে এখনো আছে অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। তো সেসব দিক বিবেচনা করলে আমাদের এলাকার শিক্ষার্থীরা আমি মনে করি অনেক মেধাবী। শুধু তাদেরকে সঠিকভাবে যদি নার্সিং করা যায়, তো আমি মনে করি মানে অনেক অনেক ভালো মানুষ তৈরি করা সম্ভব হবে, ভালো ছাত্র তৈরি করা সম্ভব হবে। স্যার জনাব ফিরোজ আহমদ স্যার, আপনি তো একদম রুট লেভেলে আছেন, একবারে বলতে গেলে এলাকার মধ্যেই আছেন। আপনার কাছে যদি খুব স্পেসিফিক এই কোয়েশ্চেনের রেস্ট টেনেই যদি আমি আপনাকে প্রশ্ন করি, যে আপনি তো এলাকা থেকে খুব কাছ থেকে দেখছেন, আমাদের আসলে শিক্ষার্থীদের কোন কোন জায়গায় আরো উন্নতির প্রয়োজন আছে বলে আপনি মনে করেন, বা কোন কোন জায়গায় মনে হয় যে না এই জায়গাটাতে আরো উন্নতি করা দরকার, বা এই সমস্যাগুলোকে আরো একটু উচ্চারণ দরকার? ধন্যবাদ সঞ্চালক। আসলে আপনি প্রশ্নটা খুব যুগোপযোগী একটা প্রশ্ন করছেন। এই ধরনের প্রশ্ন করাটাও কিন্তু একটা উত্তর পাওয়ার জন্য একটা আমি মনে করি সম্ভাবনা। ভালো একটা প্রশ্ন করা মানে ভালো একটা উত্তর পাওয়ার সম্ভাবনা থেকে একটা উন্নত সম্ভাবনা আমার জীবন প্রতিষ্ঠিত হতে পারে। তো সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে কালাম ভাইয়ের সাথে একমত, তবে আমি একটু কয়েকটা জিনিস সংযোজন করবো। যে কালাম ভাই যে স্কুল বলছে সেই স্কুল বা তার সাথে তুলনা করে আরো অন্যান্য স্কুলের সাথে আমাদের দাঁতমারা, বাগান বাজার বা উত্তরপ্রদেশের যে স্কুলগুলো আছে তার সাথে, বিশেষ করে স্কুলের কথা যেটা বলছেন, আমি কলেজের কথাও একইভাবে বলতে চাই। যে এই ক্ষেত্রে আমি প্রথমে আমি যেটা মনে করি যে মেধা ঐশ্বরিক, কিন্তু এই ঐশ্বরিক মেধাকে ডেভেলপ করার জন্য কালাম ভাই যেটা বলছেন ভালো শিক্ষক দরকার। আমি ভালো শিক্ষকের সাথে একটা সংযোজন করবো ভালো পরিবেশ। অর্থাৎ ভালো পরিবেশ বলতে আমি এটাই বুঝাচ্ছি, আমার বাড়ির পরিবেশ এবং বিদ্যালয়ের পরিবেশ, এই দুইটা অবশ্যই লাগবে। কারণ ভালো বাড়ির পরিবেশ যদি আমার গার্ডিয়ানরা সচেতন না হয়, শিক্ষা বান্ধব না হয়, এবং আমার প্রতিবেশীরা যদি এরকম না হয়, শুধু স্কুলে গিয়ে শিক্ষক ডেভেলপ করতে পারবে। পাশাপাশি বাড়ি থেকে যদি আমার বাবা উচ্চশিক্ষিত, কিন্তু আমি যে বিদ্যালয়ে পড়ছি সেই স্কুলের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা আমার শ্রেণী শিক্ষকরা যুগোপযোগী নন এবং আধুনিকতার সম্পর্কে এবং একটা মেধাবী ছাত্র প্রতিষ্ঠিত করার জন্য কি কি তাদের দেওয়া দরকার সেটা তার গুণ, বিশেষ করে অধ্যক্ষ, হেডমাস্টার বা সুপার ওনাদের থাকার দরকার। আমি উদাহরণস্বরূপ একটু জিনিস সংযোগ করবো। আমি হিয়াকু মাদ্রাসাতে দীর্ঘ 3 কমিটির অর্থাৎ 15 বছর কমিটিতে ছিলাম। দেখেছি পূর্বতন অধ্যক্ষ সুপারদের মানে দুর্বলতার কারণে হিয়াকু মাদ্রাসা রহমানিয়া দাখিল মাদ্রাসার লেখাপড়ার মানে এরকম হয়েছে, আমরা কমিটির যত চেষ্টা করছি রাতারাতি কিন্তু বদলানো সম্ভব হয় না। পরিশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে সুপার বদলাইতে হবে, সব শিক্ষক থাকবে, অবকাঠামো যা আছে থাকবে, আমি প্রথমে একটা সুপার বদলাবো। সেই জন্য 3বার ইন্টারভিউ দিলাম। আব্দুর রহমান সাহেব টিউনিসির উনি বললো যে যতগুলো শিক্ষক লোক আসছে যে ফিরোজ সাহেব কিন্তু শিক্ষক তো আসেনি, তার মানে যোগ্য শিক্ষক আসে না, শিক্ষিত লোক আসে। তাহলে স্যার আপনার কোয়েশ্চেন থেকে আমি একটু কনক্লুশন পেলাম আপনার উত্তর থেকে, যে আমাদের শিক্ষক যেমন দরকার, গার্জিয়ানদের সচেতনতা দরকার, গার্জিয়ানদের একটা কোয়ালিটি মেনটেন হওয়া দরকার, ওভারঅল সবকিছু মিলিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের সামগ্রিক আরো উন্নয়ন দরকার বলে আপনার কথা মনে হলো। জনাব আবুল কালাম স্যারের কাছে প্রশ্ন, এই কথা টেনেই আপনার কাছে প্রশ্ন করি। স্যার আপনি কি আছেন? আছি আমি, জি আছি স্যার। আমাদের স্যাররা তো এলাকাতে আছেন, আমরা তো বাইরেই থাকি। আমরা কিন্তু মাঝে মধ্যে এলাকায় যাই, আমরা কিন্তু খুব কম সময়ের জন্য এলাকাকে অ্যানালাইসিস করার সুযোগ পাই। আপনি হয়তো ইচ্ছে অনেক কম সময় পান। আপনার কাছে ওভারঅল কি মনে হয় যে বর্তমান যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা কেরিয়ারের জন্য কতটুকু সহায়ক? না, কেরিয়ারের জন্য আসলে এমন কোন পরিবেশ মানে অনুকূল পরিবেশ আসবে কেরিয়ারের জন্য না, সকল ক্ষেত্রেই। আমরা যদি আশা করি যে আশা তো করতে পারি, আমরা আশা করি এটা সবসময় যে আমার আগামী দিনটা সুন্দর হবে। তো এখন আসলে কেরিয়ারের জন্য মানে নিরবচ্ছিন্ন ভাবে কোনো পরিবেশ আছে বা থাকবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না যে এই পরিবেশটা কেরিয়ারের জন্য ভালো, এই পরিবেশটা কেরিয়ারের জন্য খারাপ। কেরিয়ারের জন্য হয়তো ভালোর মধ্যে সামাজিক কিছু যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো হয়তো আমাদের কেরিয়ারকে নষ্ট করতে পারে। যেমন মাদকের কথা বলা যায়, অথবা ইপটিজিং, সামাজিক এসব যে সমস্যাগুলো আছে, হ্যাঁ মোবাইল, এখন এই যে মোবাইল নেটওয়ার্ক আসার ফলে ফেসবুক ইউজ, তো এই সমস্ত বিষয়গুলো হয়তো আমাদের কেরিয়ারকে কিছুটা বিঘ্নিত করতে পারে। এটি একটি প্রতিকূল পরিবেশ হতে পারে কেরিয়ারের জন্য। তো এখন আসলে আমি একটু স্পেসিফিক করি আপনাকে, সেটা হচ্ছে
স্যার আমরা যখন বড় ছিলাম আমাদের সামনে একজন বড় ভাই ছিলেন, যিনি তখন তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন। উনি পড়াশোনা থাকা অবস্থায় উনি এলাকায় এসে আমরা যারা শিক্ষার্থীরা ছিলাম বা আমরা সামনে একটা ভবিষ্যৎ দেখবো, উনি আমাদেরকে নিয়ে কিন্তু চা দোকানে আড্ডা দিতেন, বলতেন যে তোমাদের কি এই জায়গায় যেতে হবে। মানে আমরা যেটা বলছি যে আইডল যে শব্দটা আমরা উল্লেখ করি, বা আইডল, পড়ালেখার জন্য আইডল বা বড় হওয়ার জন্য ক্যারিয়ারের জন্য আইডল, এই শব্দটা এলাকায় কি আছে কি মনে হয় আপনার কাছে? না, এখন তো অবশ্যই আছে। আমাদের সময় ওইরকম খুব বেশি একটা ছিল না। এখন আমি মনে করি আমি যদি বাগান বাজারের কথা বলি, বাগান বাজারে আমাদের এখানে আর্মি অফিসার আছে, হ্যাঁ, আর্মির কমিশন প্রাপ্ত অফিসার আছে ওখানে। ওখানে আমি প্রশাসনে আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে। তাইলে আমরা আমাদের যে জায়গাগুলোতে আছি আমরা, তো এটি খুব বেশি বড় সফলতা না হলেও অন্তত আমাদেরকে ফলো করতে পারে, আমি এটা বিশ্বাস করি। যে আর্মির যিনি আছেন তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়াশোনা করছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ডক্টর এ কে মফিজুল ইসলাম, উনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়াশোনা করেছেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তো এগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। তো কাজেই আমি মনে করি এই সমস্ত লোকদেরকে ফলো করার, মডেল হিসেবে গ্রহণ করার আমি মনে করি যথেষ্ট সুযোগ আছে। এবং এটি আমরা 2-3 জনের কথা বললাম, বা আমাদের প্রফেসর কবির ভাই আছেন, তো এরকম কিন্তু আরো অনেক লোকজন আছে, বা ফিরোজ ভাইরা আছেন, এখন সামাজিক মানুষ, মানে আপনার শিক্ষা বান্ধব একজন সামাজিক মানুষ আমি বলবো। তো এরকম লোকজন যারা আছে তাদেরকে ফলো করার মতো যথেষ্ট সুযোগ আছে আমি বিশ্বাস করি। তার মানে হচ্ছে স্যার আমি একটা কনক্লুশন টানি, সেটা হচ্ছে আমরা যারা যারা মনে করি যে না আমাকে এই মানুষটাকে ফলো করতে হবে, এই মানুষ কিন্তু এলাকায় আছে বা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আসলে বর্তমান ছেলে একটা কিন্তু খুব নেগলিজেন্সি আমরা মানে বাজারের মধ্যে পাই বা ছেলে মেয়েদের মধ্যে পাই। সেটা হচ্ছে এখনকার ছেলে মেয়েরা সিনেমার নায়ক নায়িকা হতে চায়, কিন্তু আসলে কেরিয়ারের যে ফোকাস হয়ে খুব ভালো একটা জায়গায় যাবে, এই প্রতিযোগিতাটা আমার কাছে একটু কম মনে হয় এলাকায়। তো আমার মনে হয় যে আমরা যারা আপনারা যারা সিনিয়র আছেন এখন, আপনাদের অনেক মূল্যবান সময় কিন্তু আপনারা এখানে দিচ্ছেন। এটা ডেফিনেটলি যে মানে বিষয়টা এমন যে আপনারা চান যে ছেলে পেলে উঠে আসুক এলাকা থেকে, নিশ্চয়ই সেই জন্যই। তো আমরা চাই যে আপনাদের মতো এরকম আরো অনেক মানুষ এগিয়ে আসুক, এলাকার জন্য কাজ করুক। স্যার ইদানিং শোনা যাচ্ছে যে এলাকায় উপজেলা নিয়ে একটা ভাবনা আমরা ফেসবুকে দেখলাম, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হলো, আমরা শুনলাম। স্যার দুইজনকে যদি আলাদা আলাদা প্রশ্ন করি, উপজেলা হচ্ছে এই গরমটা আপনি উষ্ণতা কেমন ঢাকা থেকে অনুভব করছেন এই শীতকালে, আর আমাদের ফিরোজ আহমেদ স্যার এলাকা থেকে কেমন অনুভব করছেন? প্রথমে আমরা ফিরোজ আহমেদ স্যার থেকে যদি শুনতে চাই যে এলাকায় থেকে উপজেলার আবহাওয়া বা উপজেলা হচ্ছে এই উষ্ণতা কেমন অনুভব করছেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো এটা এই মুহূর্তে না, আমি মনে করি 2000 সাল থেকেই আমরা যখন একটু একটু করে আমাদের কাণ্ডজ্ঞান শুরু হলো, আমরা এলাকাকে ডেভেলপ করার জন্য, এলাকায় একটা পরিবর্তনের জন্য, বিশেষ করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, আমাদের এলাকার পরিচিতির জন্য এটা আমরা গুঞ্জন করে আসছি। সেই গুঞ্জন আমি মনে করি তখন থেকে যেই বাজনা শুরু হয়ে গেছিল উপজেলা বিকেন্দ্রীকরণে বা উপজেলা বিভক্ত হয়ে আমরা বড় সুবিধা পাবো, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের প্রশাসনিক, আমাদের থানা বা বিভিন্ন কর্মকাণ্ডের যে সমস্ত সুবিধা সরকার থেকে পাওয়া, এগুলো বিকেন্দ্রীকরণ আমরা দাবি 2000 সাল থেকে শুরু করছি। তার দাবি বর্তমানে প্রতি ঘরে ঘরে, বিশেষ করে উত্তর ফটিকছড়ি যে সমস্ত মানুষ, আমরা বাগান বাজার থেকে আমি মনে করি নারায়ণহাট পর্যন্ত যারা ফটিকছড়ি যেতে খুব কষ্ট হয়, বিশেষ করে বর্ষার দিনে আর দূরত্বের জন্য, তারা এটা নিয়ে প্রতিটা ঘরে ঘরে এটা আমি মনে করি এটা নিয়ে তারা খুব চিন্তিত। হচ্ছে না কেন ব্রিটিশ আমল থেকে যে একটা থানা প্রতিষ্ঠিত হলো ফটিকছড়ি, সেটা উপজেলা হলো, আজকে পর্যন্ত এত নামে আমরা প্রশংসিত, যে সন্ত্রাসে আমরা প্রশংসিত, মানে দুর্নামে পরিচিত, আমরা বৃহত্তর উপজেলায় পরিচিত, বিভিন্ন নাম পরিচিত হলো, কিন্তু এত বড় একটা উপজেলা বিভাজন হয়ে যেখানে একটা জেলা হতে পারে, ফটিকছড়িকে কয়েকটা উপজেলা বিভক্ত করে অনেকগুলো ইউনিয়নে বিভক্ত হয়ে, সেখানে সেটা হচ্ছে না। তো আমি বিশেষ করে এলাকায় থাকি, আর আমি বিশেষ করে ছোটবেলা থেকে সামাজিক ভাবে সম্পৃক্ত। তো সামাজিক সম্পৃক্ততার কারণে এলাকা, বিশেষ করে আমাদের সময় থেকে তো শুরু হচ্ছিল, আমি বলছি 2004 সালে আমরা একটা বন্ধন নামে একটা সংগঠন প্রতিষ্ঠিত দাঁতমারা বাগান বাজারে কে নিয়ে, এই বন্ধনের মাধ্যমে আমরা এটা যাত্রা শুরু করতে চাইছিলাম বাস্তবায়নে। তার মধ্যে অনেকগুলো দাবি দেওয়া আমরা পড়লে, বন্ধনের ইয়েটা পড়লে, পড়াশোনাটা পড়লে বুঝতে পারবেন, অনেকগুলো দাবি দেওয়া ইতিমধ্যে আমাদের বাস্তবায়ন হয়েছে।
স্যার যদি আরেকটু জানতে চাই যে আপনি আপনাদের যে দাবি দাওয়া অনেকদিন থেকে আসছে, আজকের এই দিনে এসে 2020 সালের 17ই ডিসেম্বরে আজকের এই দিনে আপনারা কতটুকু সাকসেসফুল বলে মনে করেন নিজেদের? আমরা সাকসেসফুল বলতে আমরা আরো আগে হয়ে যেতাম। আমাদের দুর্ভাগ্য একসময় দাঁতমারা যখন পুলিশ তদন্তের উদ্যোগ যারা নিয়েছে তারা গভর্নমেন্টের কোনো ক্রাইটেরিয়া কোনো নীতিমালা পড়া নাই, না পড়ে যখন ওনারা একটা পুলিশ তদন্ত কেন্দ্র হলো ওনারা মনে হচ্ছিল পরবর্তী এটা উপজেলা রূপান্তরিত হবে। এটা হলো আমাদের সবচেয়ে বড় অন্তরায়। এই পুলিশ প্রশাসন কেন্দ্রটা না হয়ে হয়েছে সে থানাটা তারা এখানে এই মুহূর্তে আমার এই ছবি তো এই দাঁতমারা পুলিশ কেন্দ্রটা যদি সেই সময় না হতো, এটা যদি থানা হতো, এই মুহূর্তে উপজেলা বাস্তবায়ন করা কোনো অন্তরায় ছিল না। সরকারের যে নীতিমালা মানে গ্রামে দুর্গড়া মানুষকে সরকারের সেবা পৌঁছে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে পুলিশ তদন্ত কেন্দ্র না হলে আমরা থানা বাস্তবায়ন হওয়ার কারণে এই মুহূর্তে আমাদের অগ্রগণ্য দাবি যেটা চলে আসছিল সেটা বাস্তবায়ন করা সহজ, কারণ জনসংখ্যা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা খুব সন্নিকটেই আছেন এরকম একটা জিনিস আপনি অনুভব করছেন, তাই তো? জি। হ্যালো, সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আপনি? আমি সাউন্ডটা কম শুনতে পাচ্ছি। তোমাকে আবার বের হয়ে ঢুকতে হবে। আমি সাউন্ডটা কম শুনতে পাচ্ছি। জনাব আবুল কালাম স্যার কি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি ঢাকা থেকে কেমন অনুভব করছেন? উষ্ণতা কেমন পাচ্ছেন এই শীতে, উপজেলার উষ্ণতা? ঢাকা থেকে আসলে এখন এটা উষ্ণতা আসলে ঢাকা থেকে খুব বেশি একটা অনুভব করা যাচ্ছে না, কারণ হচ্ছে এলাকা থেকে যেটুকু আসবে ওইটার ফিডব্যাক তো এখানে পাওয়া যাবে। এলাকা থেকে আপনি যতটুকু আপনি ম্যাটেরিয়ালস পাঠাতে পারবেন তার উপরে তো নির্ভর করবে ঢাকাতে আসলে কতটা উষ্ণ হচ্ছে কিংবা হচ্ছে না। তো এটি আমি মনে করি লোকালি যারা আছেন, ফিরোজ ভাইরা আছেন, কিংবা এলাকার জনপ্রতিনিধিরা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছেন, তো এটি আসলে দলমত নির্বিশেষে আমি মনে করি সবার জন্য এখন খুব একটি বার্নিং ইস্যু যে আমাদের ফটিকছড়ির উত্তর এলাকায় আমাদের জন্য একটু উপজেলার দরকার। তো এখন ঢাকাতে আসলে উষ্ণতাটা পেতে হলে আমাদের সঠিকভাবে আগাইতে হবে, যেভাবে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী আগাইতে হবে। এখন নতুন উপজেলা করার জন্য আসলে যে শর্তগুলো দরকার আমি যদি খুব সংক্ষেপে এগুলো একটু আপনাদেরকে বলি। 2004 সালের 24 অক্টোবর একটি পরিপত্র জারি হয়েছিল মন্ত্রী পরিষদ বিভাগ থেকে। তো সেখানে বলা হয়েছে যে নতুন উপজেলা করার জন্য কতগুলো শর্ত লাগবে। তো শর্তগুলো হচ্ছে এরকম: প্রস্তাবিত উপজেলা এলাকার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সুবিধা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, শিক্ষার প্রসারে অনগ্রসরতা ইত্যাদি কারণে ওই এলাকার জনগণ চরম ভোগান্তির শিকার হইতেছে কিনা নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাবে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা থাকিতে হইবে। খ নাম্বারে আছে প্রস্তাবিত উপজেলা সৃষ্টি করার পেছনে কোন প্রকার আইনগত, টেকনিক্যাল বা প্রশাসনিক বাধ্যবাধকতা আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়া লাগবে। এবং বলছে যদি ওই এলাকাগুলো পৌরসভার মধ্যে হয় তাহলে কমপক্ষে 7টি ইউনিয়ন থাকা লাগবে, আর পৌরসভার বাইরে হলে 8টি ইউনিয়ন থাকা লাগবে। আর জনসংখ্যা বলছে কমপক্ষে 2 লক্ষ থাকতে হবে, ঊর্ধ্বে 2.5 লক্ষ পর্যন্ত থাকা লাগবে, মানে 2 থেকে 2.5 লক্ষের মধ্যে থাকতে হবে। এরপরে আরেকটি কথা বলছে যে পার্বত্য এলাকা, দ্বীপ অথবা সমুদ্র উপকূলীয় চরাঞ্চল বা নিম্নাঞ্চল, হাওর বনাঞ্চল যদি ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ আপনার জনসংখ্যা, আয়তন, ইউনিয়নের কথা বলা আছে সেটি না থাকলেও চলবে যদি বিশেষ কোনো এরকম পরিস্থিতি তৈরি হয়। তো আমি আসলে যেটা মনে করি যে আমাদের এলাকায় আপনার আয়তনও আছে, জনসংখ্যাও আছে, ইউনিয়ন গুলো হয়তো আমাদের কম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় উত্তর এলাকা কেন্দ্রিক করতে হলে আমাদের হয় ইউনিয়ন গুলোকে আমাদের করতে হবে, ভাঙতে হবে, অথবা সরকারের স্পেশাল অনুমতি সাপেক্ষে আমাদের এলাকায় উপজেলা করা যেতে পারে। আসলে না হলে এমনি শুধু আবেগে যদি আমরা ওখানে স্থানীয় বসে বিভিন্ন আলোচনা সভা এগুলো করি বা এগুলোতে আসলে খুব বেশি লাভবান হওয়া যাবে না। এটা আগাতে হবে প্রক্রিয়া যেভাবে আছে কতভাবে আগাতে হবে। আপনাকে যদি আরেকটু স্পেসিফিক যদি কোশ্চেন করি যে স্যার তো আন্দোলনের কোন পর্যায়ে আছে সে কথাটা বললেন, উনি বললেন যে খুব ভেরি ক্লোজেস্ট টু যে উপজেলা হচ্ছে এরকম কিছু একটা। আপনি তো একদম গভর্নমেন্টের একবারে নীতি নির্ধারকের জায়গায় আছেন, ওখান থেকে কি মনে হয় যে আদৌ এটা সম্ভব, বা আদৌ কি মনে হয় যে আমরা এখন যে জায়গায় দাঁড়াই আছি সেখান থেকে আরো কোন কোন জায়গায় কাজ করা উচিত বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? খুব স্পেসিফিক যদি বলেন।
এত সব কথা আসলে মানে ওপেন সেশনে বলাটা আসলে কিছুটা দোষ করে বটে। এটা যোগাযোগ করতে হবে ঠিক মতো, ঠিক আছে? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে যোগাযোগটা করতে হবে, কিন্তু খুব এক্সক্লুসিভলি। যোগাযোগ ঠিক মতো না করতে পারলে একটা নতুন একটি প্রশাসনিক ইউনিট পাওয়া যাবে, এটা বিষয়টা কিন্তু খুব সহজ না। এটার পেছনে খুব শক্ত জোরালো লোক লাগবে, জোরালো তদবির লাগবে। হ্যাঁ, এবং সব জায়গায় যদি আমরা ঠিক মতো নড়তে পারি, ঠিক মতো শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলুন। যদি আমরা এটা সঠিকভাবে নক করতে পারি বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে করা দরকার, সেই ক্ষেত্রে আমরা মানে আমি ধারণা করি, বিশ্বাস করি সফল হব আমরা। স্যার যদি যদি আরেকটু স্পেসিফিক কোয়েশ্চেন করি, বা একটু আপনি যদি এলাকার ছেলে হিসেবে আপনি নিজেকে চিন্তা করেন, তাহলে আপনার কোন জায়গায় মনে হয় যে জিনিসটাকে আরেকটু সুন্দর করা যায়, বা আদৌ কি আপনি কি এই উপজেলা আন্দোলন কি আদৌ কি আপনার কাছে যৌক্তিক মনে হয়? না, অবশ্যই এটা তো আমি উত্তর যদি এলাকার ফটিকছড়ির ছেলে একজন, হিসেবে, মানে আপনি উত্তর ফটিকছড়ির বাসিন্দা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব হিসেবে এই প্রশ্ন না, যদি আপনাকে বলি যে আপনি একজন বাগান বাজারের ছেলে হিসেবে যদি এই প্রশ্ন করি, তাহলে আপনার কাছে কি মনে হয়? না, আমি অবশ্যই ওনারা যে আন্দোলনটা করতেছেন, যে দাবিটা করতেছেন, আমি এই দাবির সাথে আমিও সাধারণ একজন নাগরিক হিসেবে, ফটিকছড়ির উত্তরের একজন একদম বাগানবাজার ইউনিয়নের একজন বাসিন্দা হিসেবে, নাগরিক হিসেবে আমিও এই এই ওনাদের এই যে দাবিটা, এই দাবিটাকে অত্যন্ত যৌক্তিক দাবি মনে করি। কারণ হচ্ছে এখানে যে কথাগুলো বলা আছে, যে আপনার এই ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সুবিধা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, শিক্ষা প্রসারে অনগ্রসরতা, তাহলে এই যে বিষয়গুলো বলা আছে, তো আমি মনে করি আসলে এগুলো প্রত্যেকটি ক্রাইটেরিয়াতে আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে আমরা ভৌগোলিকভাবে অনেক দূরে আছি। আমি যদি একটি উদাহরণ দিই, ঢাকাতে অবস্থান করতেছে আমাদের বাগান বাজারের একজন বাসিন্দা, ইনি ঢাকাতে একটা ব্যাংকে জব করেন। তো গত কয়েকদিন আগে আমার কাছে আসলেন যে আমি ফটিকছড়িতে ইওনোর কাছে যাবো। এটাই আমি গত গত সেশনে উদাহরণ হিসেবে দিয়েছিলাম, এবার একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। ঢাকা থেকে ইওনোর সাথে দেখা করার জন্য আহ, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, আজকে গেল। গতকালকে গিয়েছিল বাড়িতে, আজকে ফটিকছড়িতে গেল। ঢাকা থেকে বাগান বাজার, বাগান বাজার থেকে আজকে উপজেলায় গেল ইওনো স্যারের সাথে দেখা করার জন্য। এখন গিয়ে শুনলো যে ইওনো সাহেব অফিসে নেই। নেই তো পরে আমাকে ফোন দিয়ে বললো যে ভাই, আমি তো আসছিলাম ঢাকা থেকে দেখা করার জন্য, কিন্তু ইউনুসাকে তো পাইনি। তো আসলে একটা মানুষ এই এত দূর থেকে গিয়ে ইউনোকে না পাওয়াটা, এটি আসলে আমাদের জন্য অনেক কষ্টের বিষয় এটি। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় বিবেচনা করে রাস্তাঘাটের ব্যবস্থা, রাস্তাঘাটও আমাদের, এটা হয়তো এখন রাস্তাঘাট নতুন হচ্ছে, রাস্তাঘাটও অত্যন্ত খারাপ রাস্তাঘাট ছিল। স্বাস্থ্য সেবা নিয়ে আমরা আগেও বলেছিলাম যে আমাদের এই বাগান বাজার দাঁত মারার লোকজন কিন্তু অসুস্থ হইলে কিন্তু আমরা এই রাস্তাঘাটের জন্য এদিক দিয়ে নিতাম না এক সময়। আমরা কিন্তু ফেনী দিয়ে, বাড়িয়ারহাট দিয়ে ফেনী নিয়ে বা চিটং বা ফেনী নিয়ে আসতাম, কুমিল্লা নিয়ে যেতাম। তা এই অনেক প্রতিবন্ধকতা আমাদের আছে। তো এই সমস্ত বিষয়গুলো, শিক্ষা প্রসার, যোগাযোগ, স্বাস্থ্য সেবার এই কথাগুলো বললাম, হ্যাঁ, অবকাঠামো, রাস্তাঘাটের কথা বলা আছে, তাহলে এই প্রতিবন্ধকতা গুলো। স্যার আপনাদের দুজনের কাছে সর্বশেষ প্রশ্ন, আমাদের সময় আমরা শেষের দিকে আছি, যেহেতু আজকের প্রোগ্রামটা কিন্তু মূল ফোকাস ছিল কিন্তু কেরিয়ারে, আমি একটু কেরিয়ার এবং উপজেলা দুটোকে একটু কোরিলেট করার চেষ্টা করি। প্রথম দিকে আমার কাছে আমাদের টপিকটা আমার কাছে একটু এলোমেলো মনে হয়েছে, আমার কাছে এই পর্যায়ে একদম শেষের দিকে এসে মনে হচ্ছে কিছুটা যৌক্তিক। উপজেলা হলে শিক্ষা খাতে আমরা কোন ধরনের সুবিধা পাবো, আমরা যদি কেরিয়ারের জায়গাটা ফোকাস করি। আপনাদের দুজনের কাছে আমি আলাদা আলাদা শুনতে চাই। প্রথমে ফিরোজ স্যারের কাছে শুনতে চাই যে উপজেলা হলে আমরা যারা শিক্ষার কথা বলছি, জ্ঞান এবং প্রজ্ঞার প্রসারের কথা বলছি, এই এই জায়গাতে আমরা সাপোর্টিং হিসেবে কি পাচ্ছি যদি উপজেলা হয়? ধন্যবাদ। উপজেলা হলে প্রথমত যেটা হবে, বর্তমান সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, প্রথমত আমাদের এলাকায় কোনো সরকারি কলেজ, হাই স্কুল, মাদ্রাসা কিছুই নেই। একটা উপজেলা যদি হয়, এখন ফটিকছড়িতে সবগুলো হবে একটা করে। আর একটা উপজেলা যদি আমাদের এলাকাতে হয়, তাহলে আমরা একটা করি কলেজ, একটা করি মাদ্রাসা, একটা করি স্কুল, এবং আমরা সরকারিকরণ করতে পারবো। এছাড়া সরকারিকরণের উপজেলা ফটিকছড়ি থেকে উত্তর ফটিকছড়ি বাগান বাজার পর্যন্ত সরকার যে সাপোর্ট দিচ্ছে, এটা আমরা সরাসরি দাঁতমারা বাগান বাজার থেকে, কাছে থেকে পাবো। দূরে থেকে পাওয়া, কাছে থেকে পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আর উপজেলা শিক্ষা পর্যায়ে যে সমস্ত বৃত্তি বা যে সমস্ত সরকারি সুবিধা, এগুলা বিরাট উপজেলা হওয়াতে ফটিকছড়ি থেকে সুদূর বাগান বাজার পর্যন্ত ঠিকভাবে আসেও না। বিশেষ করে আমি বলি, ভালো শিক্ষক মনোনয়নের জন্য দেখা যাচ্ছে ফটিকছড়ি সদরের শিক্ষকরাই ভালো শিক্ষক উপজেলা হতে মনোনীত। আমরা বাগান বাজার দাঁতমারা শিক্ষকরা আমরা এই সুযোগ পাই না নারায়ণহাটে।
তো এই ক্ষেত্রে আমি বলবো যদি সরকারি ভাবে মানে উপজেলা হয়, সরকারি ভাবে এই সমস্ত জায়গা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা বেশি বেশি সুবিধা পাবো। সরকারের সুযোগ সুবিধা কাছ থেকে আমরা আমরা কর্তৃপক্ষকে দেখাই এবং কর্তৃপক্ষ দেখবে। এখন আমরা গিয়ে বলার পরে এগুলা যাচাই বাছাইতে আমরা বাদ পড়ে যাই, তখন আমরা সরাসরি একটা সুযোগ পাবো বলে আমি মনে করি। এক্ষেত্রে সরকারি ভাবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য উপজেলা বিকেন্দ্রীকরণ কোনো ভিন্ন কোনো বিকল্প উপায় আছে বলে আমি মনে করি। এক্ষেত্রে শিক্ষার জন্য অগ্রাধিকার আমরা পাবো। অগ্রাধিকার পাওয়ার জন্য আমি বিনীতভাবে সমস্ত এলাকার আমাদের নেতৃবৃন্দ যারা আছেন উপজেলা বিভাজনে সমর্থন দেওয়া, বিশেষ করে আমাদের মাননীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করবো। ওনার শক্ত হাত হলে উত্তর ফটিকছড়িতে একটা নতুন উপজেলা হবে। এবং আমি মনে করি উনি যতদিন থাকুক জীবিত, উনি না থাকার পরও উনার যদি ডিউলেটারের ফটিকছড়িতে একটা উত্তর ফটিকছড়ি একটা নতুন উপজেলা হয়, উনি চিরদিনের জন্য অন্যান্য উনি প্রশংসা পাক বা না পাক আমি জানি না, পলিটিক্যাল ক্যারিয়ার বা অন্যান্য জায়গা থেকে কিন্তু এই প্রশংসাটা উনি পাবে যে সম্মানিত তদানীত সময়ে, তার মানে এখনকার সাংসদ মাননীয় আলহাজ সৈয়দ নজরুল বশর সাহেবের ডিউলেটার বা ওনার সময়কালীন এই উপজেলাটা বিভাজন হয়েছে। সেক্ষেত্রে উনি ইতিহাসে তার বাহক হয়ে থাকবে। সেজন্য আমি মাননীয় আমাদের সাংসদ এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। এবং অন্যান্য আমরা যারা আমাদের এলাকাতে চেয়ারম্যান বিন্দু বর্তমানে আছেন, উনাদের শক্ত ভূমিকা লাগবে। উনারা যদি বিষয়কে ধরেন, উনারা যদি বিষয়কে বুঝাইতে পারেন, এবং বিষয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর এমন সম্পর্ক যে রিলেশন আছে, সেটা মনোনয়নে আপনার বুঝেন কতটুকু সম্পর্ক আছে। অতএব আমার মনে হয় উনি যদি দাবি দেন উত্তর ফটিকছড়িতে উপজেলা কেন, আরো বিরাট কিছু আমার মনে হয় ওনার দ্বারা সম্ভব বাস্তবায়ন করা। সেক্ষেত্রে আমাদের শক্ত নেতৃত্বের মাধ্যমে, মুখপাত্রের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে হবে, ওনাকে আমাদের পক্ষে আনতে হবে। আর খালাম ভাই যেটা বলছেন এটার জন্য অবশ্যই একটা সামগ্রিক এক মিনিট আমি খালাম ভাই যেটা বলছেন উনি ডাইরেক্ট বলতে পারবেন না, আমি বলি। এখানে লেখা আছে যে মন্ত্রী পরিষদে আবেদনটা যাবে, মন্ত্রী পরিষদ এটাকে যাচাই বাছাই করে ক্যাবিনেট সচিবের কাছে পাঠাবেন। ক্যাবিনেট সচিবের কাছে যখন যাবে, তখন আমি বিশেষ করে কালাম ভাইদের অনেক বড় অফিসার বা কালাম ভাইদের অনেক কলিগ, অনেক উদ্বোধন কর্তৃপক্ষ আছেন, যিনার কাছে হয়তো কালাম ভাই এলাকার পক্ষ থেকে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করলে ক্যাবিনেট সচিবের পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষে একটা রায় আনতে পারবে। সেক্ষেত্রে আমাদের যারা আছেন কালাম ভাইয়ের সাথে, শওকত সাহেব আছেন, সচিব, ওনারা যদি কাজ করেন, আমি মনে করি আমাদের সম্মিলিত চেষ্টায় উত্তর ফটিকছড়িতে উপজেলা করা বিরাট কিছু না। কিন্তু এই মুহূর্তে আমরা দূরবর্তী, আমাদের যোগাযোগ নেই, কালাম ভাই যেটা বলো শক্ত হ্যান্ডেলিং নেই, আমাদের আন্তরিকতার অভাব, এবং আমরা হীনমন্যতায় যে দক্ষিণ ফটিকছড়ির সব নেতৃত্ব উত্তর ফটিকছড়িতে আমরা শুনবো, এগুলার কারণে আমাদের কিন্তু হচ্ছে না। কিন্তু ঢাকা আমাদের বাড়ি থেকে কাছে, তাছাড়া বাগান বাজার থেকে ঠিক মতো আমরা ঢাকা যেতে পারি, আর দক্ষিণ ফটিকছড়ি আমাদের নেতৃবৃন্দকে আমরা আমাদের পক্ষে আনতে পারি, বুঝাইতে পারি, ওনাদের আগামী দিনের ইতিহাসের স্মৃতিচারণে ওনারা যেন একটা স্থান করে নেয়, সেই জায়গাটুকু যদি দখল করার জন্য ওনাদেরকে বুঝাইতে পারি, তাহলে উপজেলা বাস্তবায়ন বিশাল কিছু না। কারণ ক্রাইটেরিয়া সবকিছু আমাদের আছে, আমাদের সামর্থ্য, আমাদের এলাকা, আমাদের জনসংখ্যা, আমাদের অর্থনৈতিক সুবিধা সব আমাদের। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কালাম স্যারের কাছে একটু শুনতে চাইবো যে আমরা যদি উপজেলা হয় তাহলে শিক্ষা খাতে আমরা কি উন্নয়ন দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক জনাব ফিরোজ আহমেদ স্যার নিয়ে আসলেন, সেটা হচ্ছে যে আমরা স্বাস্থ্য খাতে, আমরা জানি স্বাস্থ্য খাতে আমরা আসলে অবহেলিত। আমাদের এখানে স্বাস্থ্য খাতে কোনো হাসপাতাল, ছোট 10,000 বা 20,000 বা 50,000 কোনো হাসপাতাল আমাদের ওই এরিয়াতে কিন্তু নেই। এটাও একটা দরকার আমাদের এই এরিয়ার জন্য। স্যার আপনার কি মনে হয়, আপনার পর্যালোচনা যদি একটু শুনতে চাই। ধন্যবাদ। আসলে যেটা বলা হচ্ছে যে নতুন উপজেলা হলে কি কি সুবিধা পাওয়া যাবে, আসলে যদি আমরা ফটিকছড়ির কথাই চিন্তা করি যে ফটিকছড়ি একটি উপজেলা, একটি উপজেলার কি কি সুযোগ সুবিধা আছে, ওখানে কতগুলো দপ্তর আছে। বিশেষত আমাদের এলাকার কথা যদি আমরা বিবেচনা করি, বাগান বাজার কিংবা দাঁতমারার কথা, সাধারণ মানুষ কিন্তু প্রশাসন, সরকার কিভাবে চলে এই বিষয়টাই কিন্তু জানে না। যে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব কর্তব্য কি, উপজেলা নির্বাহী অফিসার কি কাজ করে, কোন কোন কাজের জন্য ইউনোর কাছে যাওয়া যাবে, এই ইউনোর মানে দায়িত্ব কর্তব্য কিছু জানে না। এগুলো মানে সাধারণ মানুষ এই বিষয়গুলো জানে না। এবং কাকতালীয় ভাবে আমি যেটা জানলাম যে আমাদের গ্রাম, যেটা মোহাম্মদপুর গ্রাম, এই গ্রামে কোনোদিন কোনো উপজেলা নির্বাহী অফিসারের পদচারণা করেনি। গত কয়েক মাস আগে ফটিকছড়ির বর্তমানে ইউএনও শামসুল আরিফিন, তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, যে আমাদের এই অবহেলিত এলাকা পরিদর্শন করেছেন, প্রথমবারের মতো মোহাম্মদপুর গ্রামে এসেছেন। তো আসলে এই প্রশাসনিক যখন একটি ইউনিট নতুন ভাবে আসবে, সেখানে কিন্তু নাগরিকদের সকল সুযোগ সুবিধা কিন্তু পাবে। শিক্ষার ক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিই। এখন আমরা এমন একটা সময় অবস্থান করছি করোনার আগ পর্যন্ত,
যে প্রতিদিন কিন্তু কোনো না কোনো দিবস কিন্তু থাকতো, প্রতিদিনে বিভিন্ন দিবস ছিল। তাহলে এই দিবসগুলোকে কেন্দ্র করে প্রত্যেকটি দিবসের সাথে এটি হয়তো আপনার সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন থাকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। তো এই যে আয়োজন করা হয়, এই আয়োজনের মাধ্যমে হয়তো দেখা গেল কিন্তু অনেক ভালো ছাত্রছাত্রী তৈরি করা সম্ভব। যে হয়তো ভালো গান গাইতে পারে, সে হয়তো মানে তাকে নিজেকে উপস্থাপনের একটা সুযোগ পেল। তো এখন যে এই ধরনের বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়, আমার ধারণা যে এগুলো বাগান বাজারে কোনো ছেলে মেয়ে বা শিক্ষকেরাও জানেন কিনা আমি জানি না। তাহলে এইটা তো একটি মানে বড় ধরনের আমরা পিছিয়ে থাকতে যে আমরা এই জায়গাটা যদি আমরা বিবেচনা করি। তো এটাও এরপরে ফিরোজ ভাই বলেছেন যে যদি আমরা উপজেলা পাই তাহলে সেক্ষেত্রে আমাদের সরকারি স্কুল হবে, সরকারি কলেজ হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হবে, এবং প্রশাসনের মনিটরিংটা কিন্তু অনেক বাড়বে আমাদের এলাকার মধ্যে। এখন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে হয়তো লোকাল যারা ম্যানেজিং কমিটির লোকজন আছেন, তো আসলে ম্যানেজিং কমিটির লোকজনের আপনার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, কিন্তু সবাই যে আসলে সমভাবে যোগ্য সেটাও আমি বলবো না। কারণ যদি যারা আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন ওনাদের নিজেদের যদি যোগ্যতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হবে এটা কিন্তু বুঝতে পারবেন না উনি। হ্যাঁ, তো কাজেই এটা তাইলে সরকার কিন্তু মনিটর করার সুযোগ পাচ্ছে না। যখন উপজেলা পরিষদ হবে সেক্ষেত্রে আপনার ইউএনও থাকবে, ওখানে শিক্ষা অফিসার থাকবে, মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবে, অন্যান্য কর্মকর্তারা থাকবে, সবাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনিটর করার সুযোগ পাবেন। এতে করে কিন্তু একটা কোয়ালিটির শিক্ষা কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো। তো সেই ক্ষেত্রে থেকে আমি মনে করি শিক্ষার দিক যদি বিবেচনা করি, সেই ক্ষেত্রটি বিবেচনা করলেও আমাদের নতুন উপজেলা পরিষদের দরকার আছে বলে আমি বিশ্বাস করি। এবং ফিরোজ ভাইয়ের মতো আমি একই সূত্রে বলতে চাই, আজকে যিনি মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন উনি এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়, ওনারা যদি আমাদের এই বিষয়টি যদি একটু গুরুত্বের সাথে বিবেচনা করেন, মানবিক জায়গা থেকে বিবেচনা করেন, এগুলো যদি যে কোনো জায়গা থেকে বিবেচনা করেন, আইনগতভাবেও যদি বিবেচনা করেন, সকল বিবেচনা থেকে কিন্তু নতুন ভাবে উপজেলা করার সুযোগ আছে। আর বিষয়টি এমন না যে আমরা মানে ফটিকছড়িকে বিভাজন করতে যাচ্ছি। ফটিকছড়ি এত বড় একটি উপজেলা, যেটা ফিরোজ ভাই বললেন, যেটা একটি জেলা হওয়ার যোগ্যতা রাখে, আয়তন এত বেশি। তো কাজে এখানে আসলে নতুন উপজেলা হলে মূল ফটিকছড়ির কোন রকম ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে উন্নয়ন, আমরা কিন্তু এমনটা মনে করি না। তো কাজেই আমরা বিশ্বাস করি যদি সবাই সমন্বিতভাবে চেষ্টা করি তাহলে আমাদের এই উদ্যোগ সফল হবে, এবং শিক্ষা থেকে অন্যান্য সকল ক্ষেত্রে যে আমাদের নাগরিক সুযোগ সুবিধা আছে সেই নাগরিক সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে পারবো। জি, ধন্যবাদ স্যার। আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকে 40 মিনিট, প্রায় 42-43 মিনিট আমরা আছি। আপনাদের দুজনকে ধন্যবাদ এতক্ষণ দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি আজকের কনভারসেশন, আমরা ফোকাস করলাম কেরিয়ার কি এলাকায়, এই এলাকার যে পরিবেশ সেটা কেরিয়ার জন্য কতটুকু সহায়ক, পাশাপাশি যদি উপজেলা হয় তাহলে এলাকার শিক্ষা খাতে কোন কোন ধরনের উন্নয়ন হতে পারে এবং স্বাস্থ্য খাতে কোন কোন ধরনের উন্নয়ন হতে পারে, সেই বিষয়গুলো আমরা জানলাম। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত দর্শক আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দাঁতমারার পেজ থেকে আজকের এই লাইভ আমরা এখানে শেষ করছি। আশা করছি আগামী দিনে নতুন কোনো বক্তা নিয়ে নতুন কোনো উপস্থাপক অবশ্যই হাজির হবেন, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই প্রিয় দাঁতমারা পেজের সাথে থাকবেন এবং সবাই অনুভব করার চেষ্টা করেন যে উপজেলা হচ্ছে আমাদের, এটা আসলে প্রাণের দাবি। আমরা আশা করছি খুব শীঘ্রই এটার আমরা একটা ফলাফল পাবো। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক হিসেবে যারা আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখানে আছেন এই লাইভ সেশন দেখার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আশা করি আগামী দিনে এই ধরনের উদ্যোগ এলাকার উন্নয়নের জন্য খুব জরুরি বলে মনে করি। ধন্যবাদ কালাম ভাইকে, ধন্যবাদ উপস্থাপক সম্মানিত জহির সাহেবকে। এই বলে থ্যাংক ইউ স্যার। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।